আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে দিল্লির প্রতি এই আহ্বান জানিয়েছে ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা এবং দলটির কার্যক্রম। দলের শীর্ষ নেতৃত্ব ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা। দেশে কার্যত বন্ধ হয়ে যায় আওয়ামী লীগের কর্মকাণ্ড। ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত ঘোষণা করা হয়। প্রতিবেশী দেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি বিবিসি এক চাঞ্চল্যকর সংবাদ প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমও সে বিষয়ে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনগুলোতে বলা হয়, কলকাতার কাছাকাছি এক উপনগরী দেখা মিলছে বাংলাদেশের প্রভাবশালী এক দলের শীর্ষ ও মধ্যসারির প্রতাপশালী নেতাদের, আর সেখানেই গড়ে উঠেছে আওয়ামী লীগের কার্যালয়। যদিও বাহ্যিকভাবে বোঝার উপায় নেই তার। জানা যায় ওই কার্যালয়টি ছিল একটি পুরনো বাণিজ্যিক দপ্তর। বিভিন্ন গণমাধ্যমে এসব সংবাদের পর এবার এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বার্থবিরোধী যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের মাটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানরত নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের মাধ্যমে দলীয় কার্যালয় প্রতিষ্ঠা সহ অন্যান্য কার্যক্রম বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এ ধরনের ঘটনা বাংলাদেশ ভারতের সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং দেশের চলমান রাজনৈতিক রূপান্তরের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। উত্তেজিত হতে পারে জনমত, যা দুদেশের সম্পর্ক জোরদারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই এ ধরনের কার্যালয়গুলো বন্ধ করতে ভারত সরকারের প্রতি বিবৃতিতে আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশ সরকারের প্রকাশিত বিবৃতিকে ভুল হিসেবে অবহিত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না ভারত। বুধবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশ বিরোধী কার্যকলাপ কিংবা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে তারা অবগত নয়। ভারত সরকার তাদের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জয়সওয়াল আশা প্রকাশ করেন, বাংলাদেশে দ্রুত, অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতায় নিউ টাউনে গড়ে তুলেছেন নতুন এক জীবনযাত্রা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। সংবাদ মাধ্যমটিকে স্বৈরাচার সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানান, বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচির নানা পরিকল্পনা করছেন তিনি। দেশ জুড়ে থাকা আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের পাশাপাশি নির্বাসিত সিনিয়র নেতাদের সাথে প্রতিদিন যোগাযোগ রাখার দাবি করেন আরাফাত। নিউ টাউনের স্ত্রী এবং কন্যাকে নিয়ে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি দলের বৈঠক ও ভারতীয় প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগের জন্য নিয়মিত দিল্লি যাতায়াত করেন বলে জানিয়েছে দ্য প্রিন্ট। নিউ টাউনে থাকা এক তরুণ সাবেক এমপি দিল্লিতে গিয়ে নিজের টাক মাথায় চুল প্রতিস্থাপন করিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমটি। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের মনোনয়নপত্র জমা দিয়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম ছাত্র সংগঠন সমর্থিত ও স্বতন্ত্র শিক্ষার্থীদের 9টি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবের আমেজ তৈরি হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দীর্ঘ অপেক্ষার পর ডাকসু 18টি হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। ডাকসুর মধ্য দিয়ে গণতন্ত্রের পথকে সুসংহত করার কথা জানান ছাত্রদলের প্রার্থীরা। বিনিময় অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে
একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের 5টি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করব। বেশিরভাগ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল, তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এদিকে আনন্দমুখর পরিবেশে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাম সংগঠনগুলোর একাধিক প্যানেল। ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা, তাদের যে আবাসনের, শিক্ষার, স্বাস্থ্যের সংকট, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা আমাদেরকে আগামী 9 সেপ্টেম্বর বিজয়ী করে তুলবে। এই ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের মতো কেউ ফিরে আসতে পারবে না। অভ্যুত্থান পরবর্তী সময়েও কেউ নতুন করে ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে আমরা তাদেরকে আবারও বাধা দিব। কোনোভাবেই তাদেরকে এই ক্যাম্পাসকে আবার ছাত্রলীগীয় কাজের ক্যাম্পাস আমরা করতে দিব না। নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রার্থী হচ্ছেন শতাধিক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক্স বা এখানকার যে একাডেমিয়া, সেটার অ্যারাউন্ড আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিভলভ করতে হবে। রাজনীতির বাহিরে যে আসলে শিক্ষার্থীদের নিয়ে ভাবনা বা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার যে জায়গা, সেই জায়গাগুলো আসলে আমরা অনেকাংশেই দেখি না। এবারে ডাকসু নির্বাচনে 28 পদে 5 শতাধিক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আশ্বাস চিফ রিটার্নিং কর্মকর্তার। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন এবং সেটা যদি অভিযোগ আকারে আসে, অবশ্যই আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখব। এছাড়া 18টি হল সংসদে 1000-এর বেশি শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অসংক্রামক রোগের কারণে মানুষ সম্বলহীন হয়ে পড়ে, সেজন্য এসব রোগগুলো যেন কম হয় সে বিষয়ে জনসচেতনতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। বলেন, স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন, নইলে সফলতা অর্জন সম্ভব নয়। তামজিদ সুমনের রিপোর্ট। প্রতিটি পরিবারকেই করেছে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, অসংক্রামক রোগের কারণে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয়। প্রায় ক্ষেত্রেই মানুষ সম্বলহীন হয়ে পড়ে। তাই এসব রোগ যেন কম হয় সে বিষয়ে সচেতনতার সৃষ্টি করার তাগিদ দেন তিনি। কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবারকে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হয়, সম্বলহীন হয়ে পড়ে। রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। নিজেকে সুস্থ রাখতে অসংক্রামক রোগের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নয়, বরং এটি ব্যক্তিগত ও জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত। তাই সকল মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এই সমস্যার টেকসই সমাধান করার তাগিদ দেন তিনি। জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়। দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা। আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে। স্বাক্ষরকারী মন্ত্রণালয়গুলো সহযোগিতা করবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সাপোর্ট দেবে। যৌথ ঘোষণাপত্রে 35টি মন্ত্রণালয় স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা 5টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণের হাতে যৌথ ঘোষণাপত্র তুলে দেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। পিআর পদ্ধতি সম্পর্কে জনগণকে স্বচ্ছভাবে না জানিয়ে এই পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, পিআর পদ্ধতি চালু করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, আর সংবিধান পরিবর্তন হতে গেলে প্রয়োজন সংসদীয় ব্যবস্থা। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজা রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পরে ব্রিফিংয়ে 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচি ঘোষণা করা হয়। 1 সেপ্টেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে। বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। 2রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। 4ঠা সেপ্টেম্বর আমাদের সকল মহানগর জেলা উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে। প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতিতে নানা অস্বচ্ছ দিক রয়েছে, তবে নির্বাচনের আগ পর্যন্ত প্রয়োজনে বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার আলোচনা হতে পারে। পিআরও এরকম একটা কনসেপ্ট, এটা একটা ধারণা, কাজেই ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নাই। অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা শেষে একথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, জনগণের ভোগান্তি বিবেচনায় নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাহার করা সম্ভব হয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এর আগে রংপুর স্টেডিয়ামে জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আসিফ মাহমুদ। নির্বাচনের বিষয়ে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্যই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা দেখেছেন বিভিন্নভাবে সরকারের ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড পর্যায়েও যদি আমরা সেটা ভেঙে দেই তাহলে সেটা পরিচালনা করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ অফিসার নেই এবং এটা একটা বড় জাতীয় সংকট তৈরি হবে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের উচিত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করা, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। বৃহৎ রাজনৈতিক দলগুলো মিলে আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা হতে পারে এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত। এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেকস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারি। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। আজ কেরানীগঞ্জের কাউটাইল এলাকায় বুড়িগঙ্গার তীরে এই অভিযান চালানো হয়। এ সময় প্রায় 2 একর জায়গা দখল করে গড়ে তোলা বাংলো বাড়ির সীমানা প্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়। এছাড়া 3টি দোতলা ভবন, বেশ কয়েকটি টং দোকান ও কিছু গাছপালা উপড়ে ফেলা হয়। BIWTA-এর কর্মকর্তারা জানান, তাদের প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত সরকারি জায়গা দখল করে অবৈধভাবে বাংলো বাড়িটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছিল। বুড়িগঙ্গা নদী রক্ষায় নিয়মিত এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান কর্মকর্তারা। 2009 সালে জনস্বার্থে করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। বুধবার সকাল থেকে দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে চিলমারি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত 1200 বানভাসী মানুষের মাঝে চাল, আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।
সৌদি আরবে হজ কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মোহাম্মদ কামরুল ইসলাম। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, নিয়োগ আদেশ আগামী 4 বছরের জন্য কার্যকর হবে। কামরুল ইসলাম বর্তমান মক্কা বাংলাদেশ হজ অফিসের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। এই পদে নতুন নিয়োগের জন্য ধর্ম মন্ত্রণালয় গেল বছরের 8 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করেছিল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মালয়েশিয়া আগমন উপলক্ষে কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়ার উদ্যোগে এক দোয়া ও সংবর্ধনা আয়োজন করে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা আয়োজন করা হয়। কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ ইমন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সহ সভাপতি তালহা মাহমুদ, সংবর্ধিত অতিথি মতিউর রহমান সাগর, মালয়েশিয়া বিএনপি সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা, প্রচার সম্পাদক বশির আলম প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়ার সাইফুল ইসলাম দোয়েল, সোহেল মাহমুদ, ইমরান আহমেদ, আক্তার হোসেন সহ আরও অনেকে। পরে সংবর্ধিত অতিথি মতিউর রহমান সাগরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়ার নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বাহরাইন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, বাহরাইনের রাজধানী মানামায় একটি হোটেল আলোচনা সভায় বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও দপ্তর বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সোহাগের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি। গেস্ট অফ অনার ছিলেন সিনিয়র উপদেষ্টা খ ম আশরাফুদ্দিন। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি আসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মানামা মহানগর কমিটি সহ আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুডু শাখা। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মালয়েশিয়া পুডু শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন গাজী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল শিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি তালহা মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রধান সম্পাদক SM বশির আলম প্রমুখ। এই সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে তার দ্রুত সুস্থতা ও সুদীর্ঘ রাজনৈতিক নেতৃত্বের জন্য দোয়া প্রার্থনা করেন। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ জিয়াউর রহমান ভুইয়া, মনির হোসেন গাজী, নূর হোসেন, মোহাম্মদ রাসেল, ডাক্তার ফারুক, রিপন মিয়া, মোহাম্মদ সোহেল মিয়া, মোহাম্মদ শরীফ, আব্দুল ওহাব, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ আক্তার ও মোহাম্মদ আব্দুল হামিদ সহ অনেকে। মক্কায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কা বিএনপির সভাপতি এবং ফোরামের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ সরকারের যৌথ উপস্থাপনায় এতে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সহসভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, তিতিউল হক মৃধা, দিল মোহাম্মদ। বক্তব্য রাখেন রাশেদুল আমিন চৌধুরী, শফিউল কামাল, কামাল পাশা, সাইদুর রহমান সোহাগ, শেখ রুবেল আহমেদ, একরামুল হক, মুসলিম উদ্দিন, নুরুল ইসলাম ডালি, বেলাল উদ্দিন, প্রিন্স শহীদুল্লাহ মজুমদার, কাইয়ুম চৌধুরী। শেষে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মক্কা বিএনপি ও ফোরামের নেতৃবৃন্দ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।